হ্যালো স্টুডেন্টস, কেমন আছো তোমরা? আশা করি ভীষণ ভালো আছো। আমরা প্রবাহী তড়িৎ শুরু করেছি। প্রবাহী তড়িতের যে প্রাথমিক বিষয় সেটাতে আমরা বলেছি যে একটা প্রবাহী তড়িৎ অর্থাৎ তড়িৎ সৃষ্টি করবো কী করে, কোথা থেকে আমরা তড়িৎ পাচ্ছি, সোর্স অর্থাৎ উৎস থেকে আমরা তড়িৎ পাচ্ছি, সেই সোর্স সম্পর্কে আমরা আলোচনা করেছি। আমরা পূর্ববর্তী যে ক্লাসগুলো সেখানে আমরা বিভিন্ন প্রকার সোর্স দেখেছি, যেমন ব্যাটারি, সেল, এই সমস্ত বলেছি। গত যে ক্লাস, সেই ক্লাসে আমরা লেড অ্যাসিড সঞ্চয়ক কোষ বা লেড অ্যাসিড সঞ্চয়ক, যে লেড অ্যাসিড অ্যাকুমুলেটর, সেটা সম্পর্কে আলোচনা করেছি। লেড অ্যাসিড অ্যাকুমুলেটর হলো একটা গৌণ কোষ। আর আগে যেগুলো আমরা দেখেছি সরল ভোল্টীয় কোষ বা এরকম কিছু কোষ, সেখানে শুধুমাত্র রাসায়নিক শক্তি থেকে তড়িৎ শক্তি পাওয়া গেছিল। আর লেড অ্যাসিড বা আরো কিছু কিছু কোষ রয়েছে যে কোষগুলোতে আমরা কি করি, তড়িৎ শক্তি দিই। তড়িৎ শক্তি সেখানে স্টোর থাকে, আবার সেখান থেকে আমরা সার্কিটে তড়িৎ পাই। একটা জিনিস তোমাদের মনে হতে পারে, হয়তো তোমাদের মনে হচ্ছে, ভেবে দেখো যে তুমি ভাবছো যে স্যার কিছুদিন আগে আপনি বলেছিলেন একটা ক্যাপাসিটরের মধ্যেও তড়িৎ আহিতকরণ করা হয়, তারপরে সেখান থেকে তড়িৎ পাওয়া যায়, তাহলে আবার নতুন করে এই কোষের কি দরকার? হ্যাঁ, তুমি ঠিকই ধরেছ। নতুন করে কোষের যেটা দরকার সেটা হলো গিয়ে যে ক্যাপাসিটর হচ্ছে ইনস্ট্যান্ট কারেন্ট দেয়, একটা ইনস্ট্যান্ট কারেন্ট, বেশি পরিমাণ কারেন্ট দিতে পারে, কিন্তু কোষ অনেক সময় ধরে অল্প অল্প করে কারেন্ট দেবে। এটাই হলো ক্যাপাসিটরের সঙ্গে একটা সেল, একটা সেকেন্ডারি সেলের ডিফারেন্স। ক্যাপাসিটরের কাজও সেকেন্ডারি সেলের মতো, চার্জ করা হচ্ছে, সেখান থেকে ডিসচার্জ করা হচ্ছে। আবার সেকেন্ডারি ক্যাপাসিটরে আমরা কি করি, এই সেকেন্ডারি সেলে অর্থাৎ গৌণ কোষে আমরা কি করি, তাকে আহিত করি ফার্স্ট, তারপরে সেখান থেকে আধান পাই। মূল পার্থক্য হলো যে আমরা গৌণ কোষে আমরা দেখেছি দুটো যে প্লেট ব্যবহার করা হয়, অর্থাৎ ক্যাথোড এবং অ্যানোড, সেই দুটো প্লেট কিন্তু আলাদা। আর ক্যাপাসিটরের ক্ষেত্রে দুটো একই ধাতুর তৈরি হয়। আর ক্যাপাসিটরের মাঝে একটা কি থাকে, পরাবৈদ্যুতিক পদার্থ বা বায়ু থাকে, কিন্তু কোষের মধ্যে অ্যাক্টিভ মেটেরিয়াল থাকে। এর ফলে কোষের থেকে আমরা ধীরে 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 আমরা তড়িৎ শক্তি পাই, কিন্তু ক্যাপাসিটর থেকে ইনস্ট্যান্টলি একটা তড়িৎ পেয়ে থাকি। অর্থাৎ একটা ভালো মাত্রার কারেন্ট ক্যাপাসিটর থেকে পাই, কিন্তু সেটা খুব কম সময়ের জন্য। লেড অ্যাসিড সঞ্চয়ক সেল থেকেও আমরা ভালো পাওয়ার পাই, শক্তি পাই, মানে অনেকক্ষণ ধরে একটা নির্দিষ্ট প্রবাহ মাত্রা পেয়ে থাকি। এই কারণে এটাকে আমরা গাড়িতে ব্যবহার করে থাকি বা অন্যান্য জায়গায় যেখানে ভালো শক্তির প্রয়োজন হয় সেখানে ব্যবহার করে থাকি। গাড়িতে স্টার্ট দিতে হলে কি করতে হয়, প্রথমে তোমরা ক্লাস 11-এ তাপগতিবিদ্যায় দেখেছো যে হিট ইঞ্জিন, সেখানে আছে অটোমোবাইলের ইঞ্জিন, সেখানে প্রথমে স্টার্ট করার জন্য তাকে বাইরে থেকে একটা ইগনিশন লাগে, সেই তাপটা সংগ্রহ করে সে প্রসারণ শুরু করে, প্রসারণ সংকোচন ক্রিয়া তারপরে শুরু হয়ে যায়। কিন্তু ফার্স্ট স্টার্ট করতে গেলে একটা শক্তি লাগে, কেমন? সেই শক্তিটা যে সার্কিট, সেলফ স্টার্টার আমরা যেটা বলি, সে সার্কিটের সাহায্যে আমরা সেই শক্তিটা দিয়ে থাকি। সেখানে কিন্তু লেড অ্যাসিড সঞ্চয়ক সেল লাগে। তাহলে আমরা দেখলাম যে ক্যাপাসিটরের একটা কাজ, বিশেষ কাজ, বেশি পরিমাণ কারেন্ট দেওয়া, আর লেড অ্যাসিড সঞ্চয়ক কাজ, সেটা পাওয়ার ভালো করে দেওয়া। দুটোই কিন্তু চার্জিং এবং ডিসচার্জিং, দুটোতেই কিন্তু চার্জিং এবং ডিসচার্জিং ঘটে থাকে। এখন শুরু করা যাক, এই যে চার্জিং ডিসচার্জিং ঘটার সময় আমাদের কি কি কাউন্ট করতে হয়, কি কি ব্যাপার আমাদের মনে রাখতে হয়। যে বাবু আমি ওকে কতটা আধান দিলাম, সেখান থেকে কতটা আধান পেলাম। একটা ব্যাটারি, সেখান থেকে আমার আধান পাওয়া, সোর্স, কিসের সোর্স? আধানের সোর্স। কারেন্ট মানে কি? ফ্লো অফ চার্জ, আধানের সোর্স। তাহলে আমি যদি একটা ব্যাটারিকে আমি যদি চার্জ দিই, সেক্ষেত্রে তার মধ্যে আমি আধানটা স্টোর করে রাখছি, তারপরে সেখান থেকে আমরা আধান পাচ্ছি। কত পরিমাণ আধান স্টোর করতে পারে সেটা একটা বিচার্য বিষয়।
ধরো তোমাদের বাড়িতে ইনভার্টারের ব্যাটারি আছে, সেই ব্যাটারিটা কত সময় তোমাকে সাপ্লাই দেবে, অনেক দিন কারেন্ট চলে গেল, এবারে তোমাদের ফিলটা ভালো হয়েছে, ঝড় গেল, সেখানে তোমরা দেখেছো 2-3 দিন, কারো 1 সপ্তাহ, কারো 2 সপ্তাহ এরকম ইলেকট্রিক পাওয়ার সাপ্লাই পাওয়ার দিতে পারেনি, তখন আমাদের কিন্তু ব্যাটারিগুলো কাজে লেগেছিল। সেই ক্ষেত্রে একটা জিনিস তোমাদের খেয়াল হয়েছে যে একটা ব্যাটারি, কারো বাড়িতে একটা ব্যাটারি একদিন হচ্ছে, তারপরে সে চার্জ করে যাচ্ছে, কারো বাড়িতে 2-3 দিন থাকছে। সেটা কেন হচ্ছে না, ব্যাটারির সামর্থ্য অনুযায়ী কোন ব্যাটারির মধ্যে বেশি চার্জ জমা থাকে সেটা হলো সেই ব্যাটারির ক্যাপাসিটি বা সামর্থ্য। আর একটা ব্যাটারিতে কত পরিমাণ শক্তি দিয়েছে, অর্থাৎ চার্জিং এর সময় আমাকে তো শক্তি ব্যয় করতে হয়েছে, আমাকে ইলেকট্রিক্যাল এনার্জি থেকে আমাকে সেটাকে সংগ্রহ করে রাখতে হয়েছে কেমিক্যাল এনার্জিতে। আবার আমরা কেমিক্যাল এনার্জি থেকে ইলেকট্রিক্যাল এনার্জি পাবো, যে এনার্জিটা আমি দিয়েছিলাম সেটা স্টোর হয়ে আছে ইন দ্য ফর্ম অফ চার্জ। তাদের মধ্যে রিলেশন কত এনার্জি আমি দিয়েছিলাম, কত সেখান থেকে পাচ্ছি, সেটা কিন্তু আমাদের দেখতে হয়, বিচার করতে হয়। এই সমস্ত বিষয় নিয়ে আজকের আলোচনা। দেখো, আমরা একটা যখন সেল এঁকেছিলাম সেখানে অ্যানোড আর ক্যাথোড বলেছিলাম, একটাই পজিটিভ চার্জ থাকে, একটাই নেগেটিভ চার্জ থাকে। এবার যখন আমি চার্জ দিই, যখন আমি একে চার্জিং করি, তখন কি হয় না, এখানে চার্জগুলো জমা হয়। এই চার্জিং যখন করছি, অর্থাৎ এক্সটার্নাল সাপ্লাইয়ের সাহায্যে আমি চার্জিং যখন করছি, চার্জ করার সময় আমাকে শক্তি দিতে হচ্ছে। আবার আমি যখন এটাকে খুলে, এই যেটা আমি যে এক্সটার্নাল সেলের সাহায্যে একে চার্জ দিয়েছিলাম, এটাকে খুলে যদি আমি একে বর্তনীর সঙ্গে যুক্ত করি, তখন চার্জের মধ্য দিয়ে ফ্লো হয়, তার ফলে এখানে আমরা শক্তিটা ফেরত পাই। হ্যাঁ, এবারে কতটা পরিমাণ আধান সে দিতে পারবে। একটা ব্যাটারিকে আমি এরকম একটা ব্যাটারি আছে, এইরকম প্লাস মাইনাস, এই ব্যাটারি থেকে আমি ম্যাক্সিমাম কত চার্জ, কত আধান পেতে পারি, কত আধান আমি পেতে পারি বা পাবো বা পাই, এটাই হলো ওই ব্যাটারির সামর্থ্য বা ক্যাপাসিটি। এই সামর্থ্যের একক কি, এর ইউনিট হলো অ্যাম্পিয়ার আওয়ার। অর্থাৎ এই অ্যাম্পিয়ার আওয়ার মানে কত, 1 অ্যাম্পিয়ার, কোনো একটা ব্যাটারির গায়ে লেখা আছে 1 অ্যাম্পিয়ার আওয়ার, মানে কি, সে 1 অ্যাম্পিয়ার প্রবাহ মাত্রা 1 ঘন্টা যাবত দিতে পারবে, তারপরে তার ব্যাটারি শেষ হয়ে যাবে, তার চার্জ শেষ হয়ে যাবে। তারপরে যদি বলে না 1500 অ্যাম্পিয়ার আওয়ার, আমাদের বাড়িতে যে ব্যাটারি আছে সেটা 1500 অ্যাম্পিয়ার আওয়ার, অর্থাৎ 1500 ঘন্টা ধরে সে 1 অ্যাম্পিয়ার কারেন্ট দিতে পারবে। অথবা 750 ঘন্টা ধরে সে 2 অ্যাম্পিয়ার কারেন্ট দিতে পারবে। অথবা 15 ঘন্টা ধরে সে 100 অ্যাম্পিয়ার কারেন্ট দিতে পারবে। অথবা 100 ঘন্টা ধরে সে 15 অ্যাম্পিয়ার কারেন্ট দিতে পারবে। এই কারণে এই যে সামর্থ্য যেটাকে আমরা বলছি, সামর্থ্য বা ক্যাপাসিটি, এই ক্যাপাসিটি এর একক হলো অ্যাম্পিয়ার আওয়ার। এই 1 অ্যাম্পিয়ার আওয়ার সমান কত না, দেখো 1 অ্যাম্পিয়ার সমান হচ্ছে 1 অ্যাম্পিয়ার ইনটু 1 আওয়ার সমান হচ্ছে 3600 সেকেন্ড। আর অ্যাম্পিয়ার ইনটু সেকেন্ড সমান তোমরা অবশ্যই জানো, না জানলেও আবার তুমি এর পরের ভিডিওতে পাবে যে অ্যাম্পিয়ার হলো কারেন্ট আর সেকেন্ড হলো সময়ের একক। প্রবাহ মাত্রা এবং সময়ের একক গুণ করলে আধান পাওয়া যায়, তাহলে আধানের একক হবে অ্যাম্পিয়ার ইনটু সেকেন্ড, অর্থাৎ কুলম্ব। এটা হবে 3600 কুলম্ব। অর্থাৎ একটা ব্যাটারির সামর্থ্য যদি বলে 1 অ্যাম্পিয়ার আওয়ার, তাহলে বুঝতে হবে সেই ব্যাটারিটা থেকে আমি 3600 কুলম্ব আধান ড্র করতে পারি, পেতে পারি। যদি বলে 100 অ্যাম্পিয়ার আওয়ার, তাহলে আমি কত আধান পেতে পারি না, 100 গুণিতক 3600 কুলম্ব আধান আমি ওই ব্যাটারিটা থেকে পেতে পারি। অর্থাৎ 3 6 আরো 4টে শূন্য, আমরা 3,60,000 কুলম্ব আমরা চার্জ ওই ব্যাটারিটা থেকে পেতে পারি। এইটা হলো তার সামর্থ্য।
এবারে আমরা চলে আসবো ব্যাটারির দক্ষতা নিয়ে। দক্ষতা মানে বুঝতেই পারছো যে আমার আমার কাজ করার সামর্থ্য রয়েছে। ধরো আমি একটা পুকুর কাটতে পারবো, কাজ করার সামর্থ্য রয়েছে। এই একটা পুকুর, এত বড় একটা পুকুর আমি কাটতে পারবো। এবার আর একজন একটা পুকুর, এত বড় একটা পুকুর কাটতে পারবে, মানে তার যতদিন হোক সময় নিয়ে সে বললো যে আমি এত বড় একটা পুকুর কাটতে পারবো। আর আমি বললাম এত বড় পুকুর কাটতে পারবো। স্বাভাবিকভাবে সামর্থ্য কার বেশি? এ, আর এটা ধরো বি। তাহলে বি এর সামর্থ্য বেশি, কারণ সে বেশি কাজ করতে পারে। এবারে আমি বললাম যে আমি এই পুকুরটা যখন কাটবো তখন আমি 5 দিনে কাটবো, 5 দিনে কাটবো এবং 5 দিনের আমি পারিশ্রমিক দেব। ধরো আমি 5 দিনে 300 টাকা করে নেব। তাহলে আমি এখানে 1500 টাকা নেব। 1500 টাকায় এই পুকুরটা কাটবো। দেখা গেল এই পুকুরটা এর ডবল, এর দ্বিগুণ। এই বলল যে আমি এটাকে 12 দিনে কাটবো। তাহলে এখানে কত হলো? কত এখানে টাকা লাগলো না 12 গুণিতক 300 টাকা। তাহলে হবে 12 3 3600 টাকা লাগলো। দেখো এ ডবল কেটেছে 3600 টাকা দিয়ে। আর আমি যদি এই 1500 টাকায় আমি এই পুকুরটা কাটি, তাহলে কার ক্ষেত্রে এফিসিয়েন্সি ভালো? কম টাকা নিয়ে কে বেশি কেটেছে? না, আমি এখানে আমার সামর্থ্য কম হলেও আমার এখানে দক্ষতা বেশি, কারণ আমি কম পয়সায় এই কাজটা করতে পেরেছি। তাহলে দক্ষতা এমন একটা বিষয়, সেটা হলো কত নিলাম আর কত দিলাম সেইটার হিসাবটা। কোনো কোষের দক্ষতা বলতে আমরা কি বুঝি? ওই কোষকে আমরা কতটা শক্তি দিয়েছি, সেখান থেকে আমরা কতটা শক্তি ফেরত পাচ্ছি, তার যে হিসাব যেটা থেকে পাওয়া যায় সেটা হলো এই দক্ষতা। অথবা একটা কোষকে আহিত করার সময়, আমরা এখানে সব সেকেন্ডারি সেলের কথা বলছি, আহিত করার সময় সেই কোষকে আমরা কতটা আধান দিয়েছি এবং সেখান থেকে কতটা আধান আমরা ফেরত পেয়েছি, এই বিষয়টা জানতে গেলেও যেটা লাগে সেটা হলো দক্ষতা। এই দক্ষতা তাহলে দু রকম, একটা হচ্ছে আধান দেওয়া নেওয়া আর একটা হচ্ছে শক্তি দেওয়া নেওয়া। এইবারে আমরা লিখে ফেলবো যে অ্যাম্পিয়ার আওয়ার দক্ষতা। অ্যাম্পিয়ার আওয়ার দক্ষতা প্রথম যেটা আমরা বললাম যে অ্যাম্পিয়ার আওয়ার দক্ষতা, অর্থাৎ কতটা আধান দিয়েছি সেটা হচ্ছে আহিতকরণের সময়। নিচে লিখতে হবে আহিতকরণের সময় প্রদত্ত আধান। আর এইটা হলো কি না, যখন আমরা আধান পাচ্ছি অর্থাৎ ডিসচার্জিং এর সময়। এটা হচ্ছে চার্জিং, এটাকে চার্জিং এর সময় লিখে রাখলেই ভালো। চার্জিং এর সময় ছোট হবে, তাহলে এর সময় প্রদত্ত আধান। আর এটা হলো ডিসচার্জিং এর সময় প্রদত্ত আধান, প্রাপ্ত আধান, যে আধানটা আমরা ওর কাছ থেকে পাচ্ছি আধান। এই এই যে রেশিও, এই রেশিওটাকে আমরা বলছি অ্যাম্পিয়ার ঘন্টা, অ্যাম্পিয়ার আওয়ার বা অ্যাম্পিয়ার ঘন্টা দক্ষতা। এই অ্যাম্পিয়ার ঘন্টা দক্ষতা লেড অ্যাসিড অ্যাকিউমুলেটর কোষের ক্ষেত্রে হয় কত? 90%। অর্থাৎ আমি যদি 100 কুলম আধান ওকে দিয়ে থাকি চার্জিং এর সময়, ও আমাকে যখন ফেরত নিচ্ছি ও তখন আমাকে 90 কুলম আধান ফেরত দেবে। সোজা কথা হলো এটা। এইটা হলো অ্যাম্পিয়ার আওয়ার দক্ষতা। আর একটা হচ্ছে শক্তি দক্ষতা। শক্তি দক্ষতা, এনার্জি এফিসিয়েন্সি। এনার্জি
এফিসিয়েন্সি। সেটা কি? এনার্জি এফিসিয়েন্সি, অর্থাৎ কতটা আমি শক্তি দিয়েছিলাম, চার্জিং এর সময় আমরা কতটা শক্তি ব্যয় করেছিলাম এবং সেখান থেকে কতটা শক্তি ফেরত পাচ্ছি, সেটা আমরা যেটা থেকে পাই, যে রাশিটা থেকে পাই, সেটা হলো শক্তি দক্ষতা। এই শক্তি দক্ষতা হলো কি, এটাকে বলতে হবে শক্তি দক্ষতা বা এনার্জি এফিসিয়েন্সি। এটাকে বলতে হবে ডিসচার্জিং এর সময়, ডিসচার্জিং এর সময়, ডিসচার্জিং এর সময় ব্যয়িত শক্তি বা প্রাপ্ত শক্তি, প্রাপ্ত শক্তি। আর চার্জিং এর সময়, চার্জিং এর সময় প্রদত্ত শক্তি। এই দুটোর অনুপাতকে বলা হয় শক্তি দক্ষতা, ব্যাটারির শক্তি দক্ষতা। এবার এটাকে আমি প্রাপ্ত শক্তি বা প্রদত্ত শক্তি কি করে পাবো? দেখো, আমি এইটা ধরো আমি ব্যাটারি, এই ব্যাটারিটাকে আমি চার্জ করছি অন্য একটা ব্যাটারি দিয়ে, তাহলে এই দিক থেকে কি হচ্ছে, চার্জগুলো এসে জমা হচ্ছে। যখন চার্জিং করাচ্ছি তখন এর দুই প্রান্তের একটা বিভব থাকে, এটাকে আমরা বলবো, এটা ডিসচার্জিং এর, চার্জিং এর সময় এর গড় তড়িৎচালক বল, ব্যাটারির দুই প্রান্তের গড় তড়িৎচালক বল একটা থাকে। এবার এখানে আস্তে আস্তে চার্জগুলো জমা হচ্ছে, এই যে কিউ ইন্টু ই, এটাকে বলা হচ্ছে চার্জিং এর সময় প্রদত্ত শক্তি। কারণ তোমরা জানো W ইকুয়াল টু কিউ ইন্টু ভি, কৃতকার্য সমান আধান গুণিত বিভব। তাহলে কৃতকার্য সমান আধান গুণিত বিভব যদি হয়, এখানে আমার কৃতকার্য কত হচ্ছে বা কত আমি দিচ্ছি, কত শক্তি দিচ্ছি না, কিউ ইন্টু এভারেজ ইএমএফ। যখন আমরা চার্জিং করছি তখন তার এভারেজ ইএমএফ যদি ই হয় এবং সেখানে যদি আমরা কিউ আধান দিই, তাহলে আমরা বলতে পারি যে এখানে আমরা কৃতকার্য দিলাম কিউ ইন্টু ই। আবার যখন আমরা ওই ব্যাটারিটাকে সার্কিটের সঙ্গে যোগ করছি, সার্কিটের সঙ্গে যোগ করছি, তখন এইখান থেকে আধান যাচ্ছে, সেখান থেকে আমি সেম আধান পাবো না, ধরা যাক কিউ ড্যাশ আধান পাচ্ছি। এবং দেখা যায় এখানে যে ইএমএফ, এই ইএমএফ এর ভ্যালুটা একটু আলাদা হয়, এটা ধরে ই ড্যাশ, তখন আমি যে ওয়াটটা পাচ্ছি অর্থাৎ ডব্লিউ ড্যাশ ইকুয়াল টু ই ড্যাশ ইনটু কিউ ড্যাশ। আগে ডব্লিউ ইকুয়াল টু কি পেয়েছিলাম, ই ইনটু কিউ, অর্থাৎ আহিতকরণের আধান, এই চার্জিং এর সময় প্রদত্ত আধান এইটা, আর ডিসচার্জিং এর সময় প্রাপ্ত আধান কিউ ড্যাশ। চার্জিং এর সময় গড় তড়িৎচালক বল ই, আর ডিসচার্জিং এর সময় গড় তড়িৎচালক বল ই ড্যাশ। এইটাকে আমি এবার এখানে লিখে ফেলবো, এটাকে আমি লিখে ফেলবো। চার্জিং, ডিসচার্জিং এর সময় প্রাপ্ত শক্তি, ডিসচার্জিং এর সময় ইএমএফ কি ছিল, এটা আছে ই এভারেজ ওয়াইল ডিসচার্জিং, ই এ পি ডি লিখলাম, ইনটু কিউ ড্যাশ। আর চার্জিং এর সময় আমি লিখবো এভারেজ গড় তড়িৎচালক বল, কিন্তু একই থাকে না, গড় তড়িৎচালক বল বাই চার্জিং বা ইনটু কিউ। এবারে দেখো এইটার অনুপাত আমরা জানি যে লেড অ্যাসিড অ্যাকুমুলেটরের ক্ষেত্রে আমরা এই অনুপাতটা কত হয় না, যখন ডিসচার্জ হয় এটা 2 ভোল্ট থাকে, চার্জিং এর সময় 2.2 ভোল্ট দিতে হয়। এটা তোমরা পেয়েছো আগের আলোচনায়। এবারে দেখো এই কিউ ড্যাশ বাই কিউ, এটা হচ্ছে কিউ ড্যাশ, এটা হলো কিউ। কিউ ড্যাশ বাই কিউ হলো কি অ্যাম্পিয়ার আওয়ার দক্ষতা, এর সঙ্গে লিখতে হবে অ্যাম্পিয়ার আওয়ার দক্ষতা, এফিসিয়েন্সি অ্যাম্পিয়ার আওয়ার। অ্যাম্পিয়ার আওয়ার দক্ষতাকে আমি যদি ইটা, দক্ষতাকে ইটা দিয়ে লেখা হয়, আর অ্যাম্পিয়ার আওয়ার দক্ষতা বোঝাতে ইটা এইচ বলি, আর এটাকে যদি আমি বলি ইটা এনার্জি, তাহলে কি হবে, ইটা এনার্জি সমান এইটা গুণিত এটা, অর্থাৎ এটার সঙ্গে আমি এইটা যদি গুণ করি, অর্থাৎ অ্যাম্পিয়ার আওয়ারের দক্ষতা কত ছিল, 90%। কার ছিল, লেড অ্যাসিড সঞ্চয়ক সেলের। সেক্ষেত্রে আমি এই জিনিসটা হলো 90%, সেটা গুণ করে দেব। গুণ করে দিলে আমি কি পাবো, গুণ করে দিলে আমি কি পাবো না 2.2 ইনটু 90%, করলে যেটা পাবো সেটা হয়
এটা হিসেব করলে দেখা যায় এটা 1.1 যদি করা হয় 1.8% মোটামুটিভাবে হয়, তোমরা ক্যালকুলেটর হিসেব করে দেখে নেবে ঠিক হলো কিনা। এই হচ্ছে দক্ষতা। তাহলে আমরা বুঝতে পারলাম যে আমাদের কোষের ক্ষেত্রে আমরা তিনটে জিনিস দেখব। তিনটে জিনিসের মধ্যে ফার্স্ট যেটা দেখব যে বাবু সে কতটা কাজ করতে পারে, কত দ্রুত করতে পারে বা কত এফিসিয়েন্সি নিয়ে কাজ করতে পারে, সেটা যদি না জানতে চাই তাহলে আমরা যেটা জানবো সেটা হলো সামর্থ্য। একটা কোষের সামর্থ্য 1500 অ্যাম্পিয়ার আওয়ার বলতে কি বোঝো না, 1 অ্যাম্পিয়ার কারেন্ট আমি 1500 ঘন্টা ধরে আমি পাবো, এইরকম একটা এটা জানা গেল। তারপরে হচ্ছে দক্ষতা। দক্ষতা দু রকমের হয়, একটা হচ্ছে অ্যাম্পিয়ার আওয়ার দক্ষতা। অ্যাম্পিয়ার আওয়ার দক্ষতা অর্থাৎ কত চার্জ দিচ্ছি এবং সেখান থেকে কত চার্জ পাচ্ছি সেটা এখান থেকে জানা যাবে। আর একটা হয় কি এনার্জি দক্ষতা, সেটা আবার কার সঙ্গে সমান হয় না ইএমএফ অ্যাভারেজ while discharging by EMF average while charging into অ্যাম্পিয়ার আওয়ারের দক্ষতা। এই ফর্মুলাগুলো তোমরা এখানে ভালো করে মনে রাখবে, এখান থেকে কোশ্চেন দিলে এই সমস্ত দেবে তোমাকে। এরকম বলবে যে একটা ব্যাটারিতে, একটা কোশ্চেন আমি দেব, একটি গৌণ কোষে 36,000 কুলম্ব আধান দিলে 36,000 কুলম্ব আধান দিলে 36,000 দরকার নেই, এটাকে আরো বাড়িয়ে দাও, 50,000 কুলম্ব আধান দিলে 40,000 কুলম্ব আধান পাওয়া যায়। এটা প্রশ্নে আরো খুব ভালো করে লেখা থাকবে যে চার্জিং এর সময় এই আধান দিলে ডিসচার্জিং এর সময় এত কুলম্ব আধান পাওয়া যায়। এবারে বলবে যে চার্জিং এর সময়, এবারে প্রশ্নে থাকবে চার্জিং এর সময় গড় তড়িৎচালক বল চার্জিং এর সময় গড় তড়িৎচালক বল 2 ভোল্ট এবং ডিসচার্জিং এর সময় গড় তড়িৎচালক বল 1.8 ভোল্ট হলে তার শক্তি দক্ষতা নির্ণয় করো। শক্তি দক্ষতা কত, এইটা তোমাকে বের করতে দিল। তাহলে তোমার কি কি দেওয়া আছে, প্রথমে এই দুটো থেকে তুমি কি পাবে, অ্যাম্পিয়ার আওয়ার দক্ষতা পাবে। এই দুটো থেকে তুমি অ্যাম্পিয়ার আওয়ার দক্ষতা পাবে। এবারে তারপরে তুমি এই দুটোর অনুপাত জানা থাকলে এর সঙ্গে অ্যাম্পিয়ার দক্ষতা গুণ করে দিলে তুমি শক্তি দক্ষতা পাবে এই সূত্র অনুযায়ী। তাহলে তোমাকে প্রথমে বের করতে হবে কি না হচ্ছে অ্যাম্পিয়ার আওয়ার এফিসিয়েন্সি। অ্যাম্পিয়ার আওয়ার এফিসিয়েন্সি কত হবে না হচ্ছে এখানে দেওয়া আছে যে 40,000 আমরা পাচ্ছি আর দিয়েছিলাম 50,000। তাহলে হলো কত 40/50, এগুলো শুধু 4/5, 40/50 হলে 80/100 অর্থাৎ 80% এখান থেকে তুমি পেলে। এরপরে তুমি কি পাবে না গড় তড়িৎচালক বলের হিসেব। এবারে তুমি এটা লিখবে এনার্জি এফিসিয়েন্সি ইকুয়ালস টু তড়িৎচালক বল while discharging গড় তড়িৎচালক বল while charging ইনটু অ্যাম্পিয়ার আওয়ারের এফিসিয়েন্সি। এইটা কত দিয়েছে না আছে, এটা দিয়েছে 2 আর একটা হচ্ছে ডিসচার্জিং এর সময় 1.8। তাহলে এইটা হবে ডিসচার্জিং এর সময় 1.8 আর এটা হবে 2 গুণিতক 80%। এইবারে তুমি যেটা শক্তি দক্ষতা সেটা পেয়ে যাবে, এটা হলো 90% মানে 0.9 এখান থেকে পাবে ইনটু 80%, 9/72 মানে এখানে পাবে 72%। এরকম সিম্পল কোশ্চেন থাকবে। অর্থাৎ কোর্সের ক্ষেত্রে এই বিষয়গুলো যে ইম্পর্টেন্ট সেটা তোমরা জানলে এখান থেকে, যে আমার কত চার্জ দিচ্ছি কত চার্জ নিচ্ছি। তোমরা যখন একটা ব্যাটারি কিনতে যাবে বা ব্যবহারিক ক্ষেত্রে যখন ব্যাটারি ব্যবহার করবে তার ক্যাপাসিটিটা কত, অর্থাৎ সেই ব্যাটারিটা কত পাওয়ারফুল, কতটা এনার্জিতে আমি একসঙ্গে পাবো। আমার একটা ব্যাটারি ব্যবহার করছি কেন, এনার্জিটাকে রাখার জন্য, স্টোর করার
জন্য গৌণ কোষ আমরা ব্যবহার করে থাকি। সেক্ষেত্রে আমার মূল বিষয় যেটা দেখতে হবে সে ক্যাপাসিটি দেখতে হবে। আর শুধু ক্যাপাসিটি দেখলে হবে না যে আমি বাবু চার্জ করার সময় শক্তি তো দিচ্ছি, আমার তো মিটারে বিল উঠে মিটার রিডিং উঠে তবেই তো সেটা চার্জ হচ্ছে। চার্জ করার সময় আমি দিয়ে দিলাম অনেক শক্তি, পাওয়ার সময় আমি কম পাচ্ছি, তাহলে কি হবে? সেখানে আমার অনেক ক্ষয় হয়ে যাবে, ক্ষতি হয়ে যাবে, ব্যয় বেশি হয়ে যাবে প্রয়োজনের তুলনায়। সেই কারণে আমাদেরকে দুটো বিষয় দেখতে হবে, শুধু সামর্থ্য দেখলে হবে না, তার এফিসিয়েন্সি কত দেখতে হবে। এফিসিয়েন্সি যদি 80% বা 90%-এর বেশি হয় তাহলে সেই ব্যাটারিটা ব্যবহার করলে আমাদের অনেক সাশ্রয় হবে। আর সামর্থ্য যদি বেশি হয়, অনেক দিন কারেন্ট চলে গেলেও আমরা সেই ব্যাটারি থেকে কম কম আমরা আধান নিয়ে বা কারেন্ট নিয়ে আমরা সেটাকে ইউজ করতে পারবো। এই হলো ব্যাটারি সম্পর্কে ব্যাপার। তোমরা ব্যাটারি বা তড়িৎ কোষ সম্পর্কে ভালোভাবে জানবে। ব্যাটারি আর সেলের মধ্যে পার্থক্য বলেছি, যখন আমরা দুটো প্লেট নিয়ে জাস্ট ব্যবহার করি, একটা কোষকে দুটো প্লেট দিয়ে যখন ব্যবহার করি তখন সেটাকে আমরা সেল বলি। এবার অনেকগুলো প্লেটকে পরপর পরপর সারি সারি রাখলে সেটাকে আমরা সাজিয়ে রাখলে শ্রেণী সমবায় রাখলে তখন সেটাকে আমরা ব্যাটারি বলি। এই সমস্তগুলো তো তোমরা জেনেছো বা জানো। এখন আমরা তড়িৎ উৎসের ব্যাপারে যাবতীয় আলোচনা আমাদের সিলেবাসে যা আছে, বাংলা মিডিয়ামের সিলেবাসে, সেটা আমরা করলাম। এর পরবর্তীতে আমরা শুরু করব প্রবাহ মাত্রার বিষয়ে আলোচনা। আমরা ক্লাস 10-এর যে ভিডিও সেটাতে আমরা প্রবাহ মাত্রা সম্পর্কে জেনেছি, কিন্তু এখানে প্রবাহ মাত্রা সম্পর্কে আরেকটু কিছু জানতে হবে, সেটা নিয়ে আমি পরের ভিডিওতে আসছি।